প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। বিসিবির নয়া প্রধান নির্বাচক হতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন, ডেপুটি নাইম ইসলাম ও হাসিবুল হোসেন শান্ত। ঈদের আগেই ক্রিকেটারদের বোনাস বুঝিয়ে দিল রাজশাহী ওয়ারিয়র্স, উচ্ছ্বসিত রিপন মণ্ডল, জিসান আলমরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি লিভারপুল মহারণ, রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। অল স্প্যানিশ কোয়ার্টারে মুখোমুখি হবে বার্সা আতলেটিকো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিসিবির প্রধান নির্বাচক হতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন, আর সহকারী নির্বাচক হিসেবে চূড়ান্ত হয়েছে নাইম ইসলামের নাম। আরেক সহকারী নির্বাচকের দায়িত্বে বহাল থাকছেন হাসিবুল হোসেন শান্ত। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সূত্রের খবর, প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের বেতন ধার্য হয়েছে 4 লাখ টাকা। বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দলের নির্বাচক প্যানেলে। চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ। পাকিস্তান সিরিজে দলের জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে আবেগঘন বিদায় নিয়েছেন তিনি। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে বিসিবি। প্রথমবারের মতো বিসিবি জাতীয় দলের নির্বাচক পদে সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করেছিল। গত 8 মার্চ আবেদনের শেষ তারিখ ছিল। সব মিলিয়ে 16 জন সাবেক ক্রিকেটার আবেদনও করেছিলেন, তাদের মধ্য থেকে সাক্ষাৎকার নেওয়া হয়। বিসিবির 4 পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। সাক্ষাৎকারের পর প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার আগে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। 2016 থেকে 24 সাল পর্যন্ত তিনি নির্বাচক প্যানেলে ছিলেন এবং বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। সহকারী নির্বাচক পদের জন্য দুজন এগিয়েছিলেন, তুষার ইমরান এবং নাইম ইসলাম। বিশ্বস্ত সূত্রের খবর, শেষ পর্যন্ত নাইম ইসলামকেই চূড়ান্ত করা হয়েছে। দেশের ঘরোয়া ক্রিকেটে সিক্সার নাইম নামে পরিচিত এই অলরাউন্ডার সম্প্রতি অবসর নিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রানের সংখ্যা 10,000-এরও বেশি। বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সবকিছুই চূড়ান্ত। পাশাপাশি আগে থেকে দায়িত্বে থাকা হাসিবুল হোসেন শান্ত সহকারী নির্বাচক হিসেবে প্যানেলে থাকছেন। 2025 সালের সেপ্টেম্বরের দিনে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যোগ দিয়েছিলেন এবং বয়সভিত্তিক দল থেকে অভিজ্ঞতা সঞ্চার করেছেন। নতুন এই প্যানেল নিয়ে উৎসাহের মাত্রা বেড়েছে। লিপুর সময়ে দল কিছুটা সাফল্য পেলেও নতুন চক্রে আরও স্থিতিশীল ও পরিকল্পিত নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। বিসিবি সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মাসিক বেতন হবে 4 লাখ টাকা। সহকারী নির্বাচক নাইম ইসলাম ও হাসিবুল হোসেন শান্তর বেতন 3 লাখ টাকা করে নির্ধারিত হতে পারে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। ঈদের আগেই ঈদের খুশি রাজশাহী ওয়ারিয়র্স পরিবারে। বিপিএলের চ্যাম্পিয়ন হওয়া দলের ক্রিকেটাররা পেয়েছেন আইফোনের লেটেস্ট মডেল। কথা দিয়ে কথা রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিপন মণ্ডল, জিসান আলমরা। এবারের ঈদ রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটারদের জন্য একটু বাড়তি আমেজের, একটু বাড়তি উৎসাহের। কারণ ঈদের আগেই যে ঈদের আনন্দ পাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। বিপিএলের চ্যাম্পিয়ন দলটা যে ঈদের আগেই ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছে প্রতিশ্রুত বোনাস। আইফোনের লেটেস্ট মডেল তুলে দেওয়া হয়েছে রিপন মণ্ডল, জিসান আলমদের হাতে। আলহামদুলিল্লাহ, আমাদের রাজশাহী ওয়ারিয়র্স টিম আমাদের একটা ভালো একটা সুন্দর একটা গিফট দিছে, তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঈদের আগে একটা এখন পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো লাগছে। ঈদের আগে এরকম একটা বোনাস আমরা পেয়েছি। তারা যে কমিটমেন্টটা করছিল, তো তারা তাদের কমিটমেন্টটা রাখছে, এদিক থেকে আমরা অনেক হ্যাপি। রাজশাহী ওয়ারিয়র্স প্রথম থেকেই আমাদের যে কমিটমেন্টগুলো করেছিল সবগুলোই পূরণ করেছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা আবার রাজশাহী টিমের সাথে জড়িত হতে পারবো। শুধু বোনাস নয়, বিপিএলের শুরু থেকে রাজশাহী ওয়ারিয়র্স যেভাবে প্রফেশনালি কাজ করেছে সেটাও হয়ে থাকবে উদাহরণ। ওনাদের ম্যানেজমেন্ট থেকে ধরে স্টাফ, কোচিং স্টাফ, তারপর মালিক যারা ছিলেন, তারা ওনাদের সব কিছু অনেক মাশাআল্লাহ অনেক ভালো ছিল। পেমেন্ট বা আদার্স যেসব বাইরের যে কাজগুলো ওরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করছেন। তো আলহামদুলিল্লাহ ওনাদের
আমার কাছে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, তারা শুরু থেকেই শেষ পর্যন্ত খুবই প্রফেশনালিজম ছিল। কখনো মানে বুঝতে দেয়নি যে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি এত গোছালো থাকে। সো তারা মনে হয়েছে যে লাইক তারা আরও অনেক আগে থেকে বিপিএল এর টিম করতেছে, খেলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে নতুন টিম হিসেবে যেভাবে যা করার দরকার তার থেকে আমরা অনেক বেশি কিছু পেয়েছি। প্রতি বছর বিপিএল নিয়ে হয় নানা সমালোচনা, ক্রিকেটারদের চুক্তির টাকা দিতে না পারা নিয়ে হয় অনেক জল খোলা। সেই জায়গা থেকে রাজশাহী ওয়ারিয়র্স তৈরি করেছে অনন্য উদাহরণ। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। পিএসএল এর মঞ্চে এবার বাংলাদেশের সিক্সার 1-2 নয়, পুরো 6 জন টাইগার ক্রিকেটার খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে। কেউ নিলামে, কেউ সরাসরি চুক্তিতে দল পেয়েছেন, কিন্তু সবাই খেলবেন না পুরো টুর্নামেন্ট, কারণ এনওসির জটিলতায় মাঝ পথেই ফিরতে হতে পারে বেশিরভাগ ক্রিকেটারকে। কে কোন দলে, কে কতদিন খেলবেন, আর কোন ম্যাচে কার মুখোমুখি লড়াই, বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। তানজিদ হাসান তামিমের কাঁধে নাফিস ইকবালের আস্থার হাত। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের নজর কেড়ে পাকিস্তান সুপার লিগেও আস্থা কুড়িয়েছেন তামিম। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন পেশোয়ার জালমির হয়ে। তামিম অবশ্য একা নন। এবারের পিএসএল এর রেকর্ড 6 জন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আছেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, শরীফুল ইসলাম আর রিশাদ হোসেনও। ঈদ পেরুতে না পেরুতেই 26 মার্চ শুরু পিএসএল। তবে বিপত্তি বেঁধেছে এক জায়গায়, পুরো সিজনে কাউকেই দেয়া হয়নি এনওসি। নিউজিল্যান্ড সিরিজের জন্যই পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না কেউই। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আর পরে 2 ধাপে পিএসএল খেলবেন দ্য ফ্রিজ। অপরদিকে টি20 সিরিজের আগ পর্যন্ত এনওসি পাবেন ইমন। বাকি 4 জন পিএসএল খেলবেন নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগ পর্যন্তই। অর্থাৎ টুর্নামেন্টের মাঝপথেই বাংলাদেশি শক্তি কমে যাবে দলগুলোতে। তবে যে কয়দিনে মোস্তাফিজ তামিমরা থাকছেন, একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়ার সুযোগও পাবেন। আর সেই দৈরত দেখতেই মুখে থাকবে টাইগার ভক্তরা। একাদশে থাকলে পিএসএলে 28 মার্চ একে অপরের বিপক্ষে লড়তে পারেন পেশোয়ারের নাহিদ, শরীফুল, তামিম আর পিন্ডিজের রিশাদ। 11 এপ্রিল মুস্তাফিজ ইমনের লাহোর আর তামিম, নাহিদ, শরীফুলের পেশোয়ারের লড়াই। এবারের আসরে প্রায় 6.5 কোটি পাকিস্তানি রুপিতে মুস্তাফিজকে সরাসরি দলে ভিড়িয়েছেন লাহোর কালান্দার্স। একই দলে ইমন পাচ্ছেন প্রায় 60 লাখ রুপি। পেশোয়ার জালমিন নাহিদও পাচ্ছেন একই পরিমাণ অর্থ। তবে নাহিদের সতীর্থ শরীফুল আর তামিমের পারিশ্রমিক এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে পিন্ডিজের রিশাদ পাবেন প্রায় 3 কোটি পাকিস্তানি রুপি। তানজিম ঐশী, স্টার নিউজ। ঈদ যাত্রায় ঘটছে হতাহতের ঘটনা, তড়িঘড়ি আর অসচেতনতায় দুর্ঘটনা বাড়ছে ঈদে। পরিবারের সাথে হাসি খুশির ঈদ পরিণত হচ্ছে কান্নার রোলে। ঈদ যাত্রায় সচেতনতা নিয়ে বার্তা দিয়েছেন ক্রিকেটাররা। ঈদ আসলে সবার জীবনে সুখ শান্তি বয়ে আনে। তো আমার একটাই বার্তা থাকবে, যারা হচ্ছে গ্রামে যায় দূর দূরান্তে, সো আমার কাছে মনে হচ্ছে যে তাড়াহুড়া না করে, যদি একটু সময় বেশিও লাগে, সো সেফভাবে যাওয়া খুবই ইম্পর্টেন্ট। তাড়াহুড়া করে যদি কোনো ক্ষতি হয় সেটা আপনার ফ্যামিলির জন্য অনেক খারাপ। সো আমার কাছে মনে হয় যে যদি একটু সময় নিয়ে তাড়াহুড়া না করে তারা যদি নিজ গ্রামে ভালো মতো পৌঁছাতে পারে, তাহলে তাদের ফ্যামিলির সাথে ভালো মতো ঈদ করতে পারবে। মা বাবার সাথে, ফ্যামিলির সাথে ঈদটা কাটাতে চাই, কিন্তু নিজের সেফটিটা ফার্স্ট। তো এটাই বলবো যে সবাই সেফটি রেখে সব কিছু করার জন্য, কারণ জীবন চলে গেলে জীবনটা আর ফিরে আসবে না। তো এটা ভুক্তভোগী যারা আমরা ফ্যামিলি আছি তারা, তো সবাই সেফভাবে চলাফেরা করুক, এটাই চাই। ঈদে বাসায় যাবেন তো সবাই একটু সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন যাওয়ার জন্য। জানি সবার ঈদ করাটা পরিবারের সাথে অনেক মানে সারা বছর পরে একটা ঈদে দিন মানুষের সাথে থাকতে ইচ্ছা করে পরিবারের সাথে, কিন্তু আপনারা সাবধানতার সাথে আর কি যাতায়াত করলে আমার মনে হয় ভালো হবে আর কি। বিশ্বকাপে ইনজুরি নিয়ে খেলেছেন বাবর আজম ও ফখর জামান, এমন দাবি খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সেটি ঘিরে টালমাটাল পাকিস্তান ক্রিকেট। ইনজুরি থাকা সত্ত্বেও কিভাবে তারা ক্লিয়ারেন্স পেলেন সেটাই ঘিরে চলছে আলোচনা। পাকিস্তান ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দল নির্বাচন এবং ফিটনেস ব্যবস্থাপনা। টি20 বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া এই নতুন বিতর্কে উঠে এসেছে 2 তারকা ক্রিকেটারের নাম, বাবর আজম এবং ফখর জামান। অভিযোগ, পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও এই দুজনকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল প্যানেলের পর্যালোচনায় বিষয়টি সামনে আসে। বিশেষ করে যুক্তরাজ্য ভিত্তিক ক্রীড়া চিকিৎসক ডক্টর জাভেদ মুঘল, যিনি চলতি বছরের জানুয়ারি থেকে প্যানেলে যুক্ত হয়েছেন, তার পর্যবেক্ষণেই সন্দেহ আরও জোরালো হয়। রিপোর্ট অনুযায়ী বাবার আজম হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন। একইভাবে ফখর জামানও দীর্ঘদিন ধরে ফিটনেসের সঙ্গে লড়াই করছিলেন। বিশ্বকাপ শেষে দেশে ফিরে ন্যাশনাল টি-20 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অস্বীকৃতি জানান বাবার। তখনই তিনি তার চোটের কথা প্রকাশ করেন। অন্যদিকে ফখর বিশ্বকাপের পরে খেলায় ফিরলেও সামাজিক মাধ্যমে স্বীকার করেছেন যে বাংলাদেশ সফরের সময় তিনি শতভাগ ফিট ছিলেন না। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক আকিব জাভেদ ইঙ্গিত দিয়েছিলেন যে ফিটনেস ইস্যুর কারণেই এই দুই সিনিয়র ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়নি। সেই সিরিজে পাকিস্তান 2-1 ব্যবধানে হেরে যায়, আর বাবার আর ফখরের অনুপস্থিতি আরও বেশি চোখে পড়ে। তবে নির্বাচক কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিশ্বকাপের সময় তারা ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনের দেওয়া ফিটনেস ক্লিয়ারেন্সের ভিত্তিতেই এই দুই খেলোয়াড়কে দলে নিয়েছিলেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে, ফিটনেস মূল্যায়ন কি যথাযথভাবে করা হয়েছিল? অভিযোগ রয়েছে, অতীতেও খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতার কারণে ডিকন পুরোপুরি ফিট না থাকলেও কিছু ক্রিকেটারকে খেলার অনুমতি দিয়েছিলেন। এদিকে শুধু ইনজুরি নয়, বাবার আজমের ফর্ম নিয়েও আলোচনা ছিল নির্বাচকদের মধ্যে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইনজুরির বিষয়টি সামনে আসার আগেই তার দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নিয়ে ভাবা হচ্ছিল। বর্তমানে বাবার আজম জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তাকে আসন্ন পাকিস্তান সুপার লিগের জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে তিনি পেশওয়ার জালমির অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। অন্যদিকে ফখর জামান ইতোমধ্যে মাঠে ফিরেছেন এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত বলেই দাবি করছেন। ডায়না জারিন, স্টার নিউজ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে শুক্রবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করেছে জামাল সুমিত্রা। ইনজুরিতে থাকায় একাই রিকভারি সেশন সেরেছেন শেখ মুরসালিন। ভিয়েতনাম ম্যাচে তাকে মাঠে পেতে আশাবাদী কোচ হাবিয়ের কাবরেরা। ভারী বৃষ্টি আর তীব্র বজ্রপাতে গতদিনের অনুশীলন বাতিল হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের। সেই ক্ষতিটা পুষিয়ে নেয়ার পালা। একদিনেই হচ্ছে 2 দিনের অনুশীলন। সুমিত জায়নরা যখন অনুশীলনে ব্যস্ত, তখন দল থেকে বিচ্ছিন্ন মোহাম্মদ মুরসালিন। একা একা দৌড়াচ্ছেন মাঠের চারদিকে। ভারতকে হারানোর নায়ক পড়েছেন ইনজুরিতে, তাই একা একা করছেন রিকভারি সেশন। কিন্তু ভিয়েতনাম আর সিঙ্গাপুরের ম্যাচে তাকে পাওয়া যাবে তো? He's traveling. He got an ultrasonography test today, and the result is positive. মুরসালিন ইনজুরি থেকে সেরে উঠেছে, সবকিছু ইতিবাচক আছে। আশা করি 3-4 দিনের মধ্যে অনুশীলন করতে পারবে। সে আমাদের সাথে ট্রাভেল করবে। ভিয়েতনাম ম্যাচের আগে দেখব তাকে কয় মিনিট খেলানো যায়। How many minutes he will be able to play against Vietnam? অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে যে ফরমেশনে খেলেছিল বাংলাদেশ, সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে সাজানো হচ্ছে প্ল্যান। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, মানে সেম ফরমেশন। সো ফরমেশন একটু চেঞ্জ হবে, তো আজকে এটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। দেশের মাটিতে বৃহস্পতিবারই শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেবে হাবিয়ের কাবরেরার দল। এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ নেই বাংলাদেশের, তবে শেষ ম্যাচটা যদি জিততে পারে তাহলে অন্তত গ্রুপের 2 নম্বরে থেকে বাছাই পর্ব শেষ করতে পারবে বাংলাদেশ। তার আগে ফ্রেন্ডলি ম্যাচে যদি ভিয়েতনামকে হারাতে পারে, তাহলে বাংলাদেশ যে এশিয়ার অন্যতম শক্তিশালী দল হয়ে উঠছে তার প্রমাণটাও মিলবে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার নিউজ, ঢাকা। ড্র ঠিক করে দিয়েছে যুদ্ধের মানচিত্র। এবার মুখোমুখি ইউরোপের সেরারা। ইউরোপ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লড়াইও শেষ। এবার কোয়ার্টার ফাইনালের মহারণ। সেরা 8-এ উঠল কারা? কেই বা লড়বে কার বিপক্ষে? বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। ইউরোপের রাত মানেই আগুনে লড়াই, স্বপ্ন আর ইতিহাসের গল্প। শেষ 16-র উত্তাপ পেরিয়ে এখন মঞ্চ আরও ছোট, কিন্তু যুদ্ধ আরও ভয়ঙ্কর। কারণ এক পা দূরে সেমিফাইনাল, আর চোখে এখন একটাই লক্ষ্য, ট্রফি। শেষ 16 থেকে বেঁচে গেছে ইউরোপের সেরা 8 যোদ্ধা। পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, বার্সেলোনা, আতলেটিকো মাদ্রিদ, আর্সেনাল আর স্পোর্টিং লিপসন।
ড্র বলছে একপাশে পিএসজি, লিভারপুল আর রিয়াল বায়ার্নের বিজয়ীরা লড়বে ফাইনালের টিকিটের জন্য, অন্য পাশে বার্সা, আতলেতিকো আর স্পোর্টিং আর্সেনালের জয়ীরা তৈরি হবে আরেক মহাযুদ্ধে। ফাইনালের আগে প্রতিটা ধাপই যেন ফাইনাল। অপেক্ষা খুব বেশি নয়, 7 আর 8 এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ, 14-15 এপ্রিল ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালের প্রথম আর দ্বিতীয় বিজয়ী দল লড়বে সেমিফাইনালে, তৃতীয় ও চতুর্থ বিজয়ী মুখোমুখি হবে একে অপরের। সেমিফাইনালের প্রথম লেগ 28-29 এপ্রিল, দ্বিতীয় লেগ 5 আর 6 মে। সব পথ গিয়ে থামবে এক জায়গায়, 30 মে হাঙ্গেরির বুদাপেস্টে। সেখানে লেখা হবে নতুন ইতিহাস, উঠবে নতুন চ্যাম্পিয়ন, অথবা ফিরবে কোনো রাজা তার সিংহাসনে। প্রশ্ন একটাই, কে জিতবে ইউরোপের মুকুট আর কার স্বপ্ন থামবে মাঝপথেই। তানজিম মশিব, স্টার নিউজ। নেইমার জুনিয়রের আসল ফ্যান লামিন ইয়ামাল। ব্রাজিলিয়ান তারকা জাতীয় দল থেকে বাদ পড়ায় কষ্ট পেয়েছেন লামিন। সামাজিক মাধ্যম থেকে ম্যাচ ডে সব জায়গায় নেইমারকে স্মরণ করছেন স্প্যানিশ তারকা। 2012 সালে ক্যান্সারে আক্রান্ত ছোট শিশু ম্যাথিউসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নেইমার জুনিয়র। সান্তোস তারকাকে দেখে ম্যাথিউস একটা নাচ দেখিয়ে বলেন গোলের পর এই সেলিব্রেশনটা করতে। পরের ম্যাচে গোল করে নেইমার পুরো দল নিয়ে করেছিলেন ক্যান্সার আক্রান্ত শিশুর দেখানো সেলিব্রেশন। 14 বছর পর আবারও আলোচনায় উদযাপনটি। এবার এই সেলিব্রেশন করেছেন নেইমারের পারভক্ত লামিন ইয়ামাল। ব্রাজিল দল থেকে নেইমার বাদ পড়ার কষ্ট যেন পোড়াচ্ছে লামিনকে। আইডলের বাদ পড়ার কথা শুনে ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমারের গোলের বেশ কিছু ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে লেখেন আগামীকাল দেখা হবে। তারপর দিন লামিনের ম্যাচ ছিল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে বার্সেলোনার হয়ে একটি গোল করেন স্প্যানিশ তারকা। গোল করেই মাতলেন নেইমারের করা ম্যাথিউসের দেখানো সেলিব্রেশনে। গোলটা যেন উৎসর্গ করলেন প্রিয় তারকাকেই। সেলিব্রেশনের ভিডিও নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন লামিন। ইনজুরিতে জর্জরিত নেইমার প্রায় 2.5 বছর থেকে জাতীয় দলের বাইরে। বিশ্বকাপের আগে সবশেষ ফ্রেন্ডলি ম্যাচেও জায়গা হয়নি দলে। তবে নেইমার এখনও হাল ছেড়ে দেননি। দলে জায়গা না পাওয়ার খবর শুনেই নেইমার বলেন তার ফোকাস ঠিক রেখেছেন, তিনি প্রতিদিনের চেষ্টা চালিয়ে যেতে চান। সান্তোসের হয়ে বৃহস্পতিবার ম্যাচ খেলেছেন নেইমার। ন্যাশনালের বিপক্ষে একটি গোলও পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার নিউজ। আমেরিকা বয়কট করলেও বিশ্বকাপ বয়কট করবে না ইরান। দেশটির ফুটবল প্রধান মেহেদি তাজ জানিয়েছেন বিশ্বকাপে মাঠে নামতে চায় ইরান, তবে সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে ভেন্যু। ইরানের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত মেক্সিকো, তবে ফিফার আশা পূর্বের সূচি মেনেই বিশ্বকাপে অংশ নেবে ইরান। বিশ্বকাপের মাঠ ছাড়তে রাজি নয় ইরানের জাতীয় ফুটবল দল। তাদের হৃদয়ে জ্বলছে সেই আগুন যা বলে আমরা খেলবো, লড়বো, জিতবো। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে পা না রাখার ব্যাপারে তারা একদম অনড়। ফেডারেশনের প্রধান মেহেদি তাজ দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, আমরা আমেরিকাকে বয়কট করব ঠিকই, তবে বিশ্বকাপকে কখনোই না। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার মাঠগুলোয় বসবে ফুটবলের সবচেয়ে জমজমাট উৎসব। ইরান দল বাছাই পর্ব পেরিয়ে প্রথম দলগুলোর মধ্যে একটা হিসেবে জায়গা করে নিয়েছে। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের আগুন জ্বলে ওঠার পর থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে ঘনিয়ে এসেছে অনিশ্চয়তার মেঘ। সূচি বলছে গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে, 2টি লস অ্যাঞ্জেলেসে, 1টি সিয়াটলে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম আর মিশর। এই ম্যাচগুলোকে মেক্সিকোয় সরিয়ে নেয়ার জন্য ইরান ফুটবল ফেডারেশন ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে অনেকদিন আগেই। তবুও প্রস্তুতি থামেনি এক মুহূর্তের জন্য। তুরস্কের মাটিতে ক্যাম্প চালিয়ে যাচ্ছে দলটি। অনুশীলনে ঘাম ঝরাচ্ছে খেলোয়াড়রা। সেখানে 2টি প্রীতি ম্যাচ 27 মার্চ নাইজেরিয়ার বিপক্ষে আর 4 দিন পর কোস্টারিকার সঙ্গে। আন্তালিয়ায় 4 জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলবে তারা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এই প্রতিযোগিতা জর্ডান থেকে তুরস্কে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ইরানি খেলোয়াড়দের চোখে স্বপ্নটা অটুট। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিও শেনবাউম ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন জুনে ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত তার দেশ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ফিফার হাতে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আবার জানিয়েছে তারা ইরানের সঙ্গে যোগাযোগ রেখেছে, তবে ঘোষিত সূচি অনুযায়ী সবাই খেলবে, এটাই তাদের প্রত্যাশা। আবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফুটবলারদের সংগঠন ফিফপ্রো স্মরণ করিয়ে দিয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা ফিফার দায়। তারা বলছে মানবাধিকার রক্ষা ফিফার প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
এখন সময় এসেছে সেই উত্তেজনার। ইরানের খেলোয়াড়রা মাঠে নামার জন্য প্রস্তুত, তাদের চোখে আগুন, হৃদয়ে দেশপ্রেমের জোয়ার। ফিফা কি সিদ্ধান্ত নেবে? ম্যাচ কি মেক্সিকোয় সরবে নাকি ইরানিরা যুক্তরাষ্ট্রের মাটিতেই পা রাখবে? এই টানাপোড়েনের মাঝে বিশ্ব অপেক্ষায়, কারণ ফুটবল শুধু খেলা নয়, এ তো দেশের সম্মান, খেলোয়াড়দের স্বপ্ন আর লড়াইয়ের গল্প। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।